হিন্দু বাঙালির যে শেষ মানে ভূখণ্ড, সেখান থেকে হিন্দু বাঙালিকে বিতরণ করা। পশ্চিমবঙ্গ কিন্তু হিন্দুদের বাসযোগ্য থাকবে না। এবং গ্রাম থেকে বহু হিন্দু গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে, বড় গুলশান কলোনি বানিয়ে বসে আছে, মানে দ্বিতীয় ঢাকা বানাচ্ছে কলকাতাকে। এখানকার প্রত্যক্ষ মদত আছে, এখানকার প্রশাসন, পুলিশ, এদের প্রত্যক্ষ মদত আছে, এবং রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ মদত না থাকলে এই জিনিস হতে পারে না। এবার তৃণমূল কংগ্রেসের জামানায় একটা রুল আছে যে এখানে পুলিশের যে ওসি, তাকে লোকাল যে এমএলএ আছে সেই এমএলএর কথা শুনে তাকে থানা চালাতে হয়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আগামী দিনে নিজস্ব রেল দপ্তর তৈরি করবে, মানে কয়েক বছর মাত্র, যে আমরা বোম্বেকে কাউন্টার করতে পারবো। এই পার্থ চ্যাটার্জির মতো লোকেরা, এরা পুরো শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করে দিয়েছে। রাজ্যে দেখা যাচ্ছে বারবার করে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে, এটা অর্থনীতিতে কিভাবে প্রভাব পড়তে পারে? দেখুন, জঙ্গি অনুপ্রবেশ আজ থেকে যে ঘটছে তা না, 20 বছর আগে থেকেই জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে, বিভিন্ন ফর্মে ঘটে। এই যে আপনি দেখছেন, এই যে সন্দেশখালীর শাহজাহান, সেও একজন জঙ্গি। ও ওদের দেশে রাজনীতি করতো, বোধহয় বিএনপি বা কোনো পার্টিতে ছিল, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, এদেশে এসে নাম চেঞ্জ করে বা আধার কার্ড নিয়ে এখানকার মেয়েদের উপর অত্যাচার করে। এবং এটা আজকের না, এটা 20 বছর আগে একসময় অনিল বিশ্বাস, মানে বুদ্ধবাবু অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছিলেন, অনিল বিশ্বাস সেটাকে অ্যাকশনটা নিতে দেননি, এবং তারপর সেটা চলে, কারণ তাদেরও মুসলিম ভোট দরকার ছিল। তারপর তো একটা ওবিসি সংরক্ষণ নিয়ে এলেন বুদ্ধবাবু, এবং সেখানে 10% সংরক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে, মানে এই গভর্নমেন্ট আসার পরেও এরাও সেটাকে বাড়তে বাড়তে একদম মানে এমন জায়গায় নিয়ে গেছে যে 99% সংরক্ষণ ওবিসিতে একটা কমিউনিটি থেকে নেওয়া হচ্ছে। আর এটা এখন তো রেগুলার চলছে, ওদের তো নেতা নেত্রীরা বলছে যে যারা যারা আছেন বাংলাদেশ থেকে আসছেন, তারা সবাই সেই দাদা আছে, দাদার থেকে আপনার আধার কার্ড করিয়ে নেবেন। তো এটা আজকে ঘটছে না, এটা গত 20-25 বছর ধরে ঘটছে, গত 100 বছরের চক্রান্ত। 1906 থেকে এই চক্রান্ত চলছে। এটা অর্থনীতিতে কোনো প্রভাব পড়তে পারে এই জঙ্গি অনুপ্রবেশ? নিশ্চয়ই প্রভাব পড়বে। ধরুন, একটা জায়গায় যদি একটা ফিল গুড ফ্যাক্টর না থাকে, তাহলে সেখানে কোনো ইনভেস্টমেন্ট হয় না। আমি প্রথমে আসি আপনার কৃষিতে। ধরুন, কৃষি, গোপালন, মৎস্য চাষ, এটসেট্রা, এই যে সেক্টরগুলো, এই সেক্টরগুলোতে আপনি দেখবেন যারা নাকি, যাদের কৃষি জমি ছিল, তাদের গিয়ে এরা একটা কার্টেল বানিয়ে গিয়ে বলছে যে আপনাদের জমিটা আমাদের দিয়ে দিন, আমরা মৎস্য চাষ করছি, আপনাদের মাসে এতগুলো টাকা দেবো। আলটিমেটলি আফটার সাম টাইম দেখবেন যে গ্রামের যে হিন্দুরা আছে, তাদের হাত থেকে ওই জমিটা পার্মানেন্টলি চলে গেল, কারণ তারা ওই বিশাল ভেড়ির মধ্যে থেকে নিজের জমিটাকে তারা আর খুঁজে পাচ্ছে না। গ্রাম থেকে বহু হিন্দু গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে, বহু হিন্দু গ্রাম ছাড়া। আপনি দেখবেন বিভিন্ন গ্রামের পর গ্রাম হিন্দুরা গ্রাম ছাড়া হয়ে গেছে, কারণ তাদের যে জমি ছিল, এই ধরুন ভূমি সংস্কার, পরবর্তীকালে ভূমি সংস্কারে পাওয়া জমি, সেটা মৎস্য চাষীদের আন্ডারে, মানে যেটা নাকি আপনার এখানে ঘটছে, এই আপনার দক্ষিণ 24 পরগনা বিশেষ করে, বা উত্তর 24 পরগনা স্বরূপনগর, বা এইসব জায়গায় যে ঘটছে, তো জমি হাতছাড়া হয়ে যাচ্ছে। তাছাড়া ধরুন, একজন বড় ইনভেস্টর এখানে ইনভেস্ট করবে, সে যদি কালকে দেখে যে আমার ইনভেস্টমেন্টের কোনো গ্যারান্টি নেই, এখানকার যারা জঙ্গি আছে, যারা গুন্ডা আছে, কালকে আমার কানের সামনে এসে বন্দুক ধরতে পারে, বা আমি এখানে একটা, আমার লোকেরা ফ্ল্যাট কিনলো, সেই ফ্ল্যাট কালকে আমার থেকে চলে যেতে পারে। যে জিনিসটা ধরুন পাকিস্তানে হয়, যে জিনিসটা ধরুন সিরিয়াতে হতে পারে। একটা লোক সিরিয়াতে, কখনো সিরিয়াতে জঙ্গিরা ঘুরে বেড়ায়, সিরিয়াতে ইনভেস্টমেন্ট হয় না। পাকিস্তান যতই চেষ্টা করুক IMF-এর থেকে ধার নেওয়ার, পাকিস্তানে কেউ ইনভেস্ট করবে না। ভারতবর্ষে ইনভেস্টমেন্ট করে কেন? কারণ জানে যে এখানে আমার যে সম্পদ আছে, দেখুন এটা একটা মানে থিওরি, এবছর যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, তাদের একটা থিওরি তারা দিয়েছেন যে একটা জায়গায় যদি আমাকে ইনভেস্টমেন্ট আনতে হয়, গ্রোথ আনতে হয়, আমাকে যেটা গভর্নমেন্টকে যেটা এনশিওর করতে হবে, সেটা হলো এখানে কেউ ইনভেস্ট করলে এই ইনভেস্টমেন্টের রিটার্ন পাবো। আজকে ধরুন বিরাট কোহলি বা অনুষ্কা শর্মা, তারা আজকে লন্ডনে শিফট করে যাচ্ছে কেন? তারা জানে যে লন্ডনে যদি যায়, তাদের যে জমি বা তাদের যে বাড়ি থাকবে, সেটা তারা রেখে দিতে পারবে। তারা কেন দুবাইতে যাচ্ছে না, সৌদি আরবে যাচ্ছে না? তারা জানে কালকে গভর্নমেন্ট চেঞ্জ হলে আমার বাড়ি ঘর সব নিয়ে নিতে পারে। তো এর তো একটা এফেক্ট আছেই। এবং পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যে জাল পাসপোর্ট, তারপরে আধার কার্ড, এগুলো এই তৃণমূলের আমলে বিশেষ করে এত তাড়াতাড়ি কিভাবে পেয়ে যাচ্ছে জঙ্গিরা? দেখো কিভাবে পাচ্ছে, সে তো ওদের একজন নেত্রী মানে ওপেন আপনার সবার সামনে বলেছে যে ওই দাদা আছে, দাদার সঙ্গে কথা বলুন। কাউন্সিলররা লিখে দিচ্ছে যে এই লোকটা 20 বছর আমার এখানে আছে। কাউন্সিলররা বা পঞ্চায়েত নেতা যে মাত্র লিখে দিচ্ছেন, বিডিও বা ডিএম, তাদের কিছু করার নেই, তাদের ওই জায়গাটায় সই করতে হচ্ছে। তাছাড়া তৃণমূল কংগ্রেসের জামানায় একটা রুল আছে যে এখানে পুলিশের যে ওসি, তাকে লোকাল যে এমএলএ আছে, সেই এমএলএর কথা শুনে তাকে থানা চালাতে হয়। এবার ধরুন, একটা বিডিওর ধরে কটা মাথা আছে, তাকে সেটা ছাড়তে হবে। এবং যে জন্য এখানকার যে দুর্নীতিগ্রস্ত যে ধরুন তৃণমূলের যে এরা আছে, তারা সেগুলোকে লিখে দেওয়ার ফলে দলে দলে, এবং আমি আপনাকে বলছি, প্রপার যদি আদমশুমারি হয়, আজকে আপনি বিশ্বাস করতে পারবেন না, পশ্চিমবঙ্গে জনসংখ্যার 40% কিন্তু একটা বিশেষ সংখ্যালঘুদের হাতে চলে গেছে, যার মধ্যে 10% অন্তত, মানে এই 40-র মধ্যে 10% তারা কিন্তু বাংলাদেশ থেকে আসা জঙ্গি বা রোহিঙ্গা জঙ্গি। রোহিঙ্গাদের বড় বড় আবাস তৈরি হয়ে গেছে, বড় বড়। আপনি বলুন, এই গুলশান কলোনি কি করে তৈরি হয়? গুলশান তো ঢাকায় ছিল, এখানে গুলশান কলোনি কি করে তৈরি হলো?
আপনি 12-13 বছর আগের একটা জিআইএস ম্যাপ দেখুন, আজকে জিআইএস ফাঁকা জায়গা ছিল, সেখানে বড় গুলশান কলোনি বানিয়ে বসে আছে, মানে দ্বিতীয় ঢাকা বানাচ্ছে কলকাতাকে। দুদিন শুনতে পর পাওয়া যাচ্ছে যে ওই পার থেকে জঙ্গি এখানে এসে লিডিং দিচ্ছে পশ্চিমবঙ্গে, এরকমও খবর রয়েছে। হ্যাঁ, আপনি বেশি দূর যেতে হবে না, এই আপনি এই পিয়ারলেস হসপিটালের পাশে দেখবেন যারা সব ব্যবসা করছে, সব ওই দেশ থেকে আসা লোক। এরা একদম মানে খাঁটি জঙ্গি, ওই দেশ থেকে আসা জঙ্গি। ওরা দেখছে যে আমরা ওখানে ডাক্তার দেখাতে যাচ্ছি, তো কাছাকাছি গিয়ে বাড়ি ঘর কিনে নাও, প্রথমে আধার কার্ড নিয়ে নিল, এটা নিয়ে নিল, তারপর ধরুন সৌদি আরব থেকে টাকা আসছে, এখান থেকে কিছু প্রপার্টি কিনে নিল, নিয়ে এখানে হোটেল খুলছে। দেখবেন বঙ্গবন্ধু আবাস বানিয়ে বসে আছে। এখানে বঙ্গবন্ধু আবাস কি করে হয়? এখানে বঙ্গবন্ধু আবাস কি করে হয়? আসলে সবই ওই এবং আমাদের এখানকার প্রত্যক্ষ মদত আছে, এখানকার প্রশাসন, পুলিশ, এদের প্রত্যক্ষ মদত আছে, এবং রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ মদত না থাকলে এই জিনিস হতে পারে না। এবং আমি আপনাকে বলছি, আগামী দিনে পশ্চিমবঙ্গ কিন্তু হিন্দুদের বাসযোগ্য থাকবে না। এবং শুধু তাই না, আজকেই নেই, আজকেই অধিকাংশ ছেলে মেয়ে চাকরি বাকরি নিয়ে, এবং আমি বলছি আপনি আজ থেকে, আজকে আপনি এখানে কাজ করে এক্সপিরিয়েন্স করছেন, আজ থেকে 5 বছর পর আপনি এখানে থাকবেন না, আপনি দিল্লি, বোম্বে বা ব্যাঙ্গালোর চলে যাবেন, আপনি আপনার কিছুটা এক্সপিরিয়েন্স হয়ে গেলে। পশ্চিমবঙ্গ মানুষবাসীর অনুপযুক্ত একটা জায়গায় তৈরি হয়েছে আর কি। না, যদি সরকার পাল্টায় পরবর্তীকালে, তাহলে কি এই মানে জঙ্গি অনুপ্রবেশ এই জিনিসটা কি বন্ধ হবে? এর কি উপায় দেখুন, রয়েছে? দেখুন আমি আপনাকে খুব সোজা কথা বলছি, গত 22 বছরে গুজরাটে কোনো রকম একটা বোম কেউ ফাটানোর সাহস পায়নি। একসময় বোম্বেতে টাটার হোটেলের সামনে বোম ফাটিয়ে দিয়ে চলে গেল, গত 10 বছর কারোর ক্ষমতা হয়নি বোম ফাটানোর। উত্তরপ্রদেশে আজকে দেখুন মেরে পিঠের চামড়া তুলে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে আগামী দিনে আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এখানে আমরা খুব স্ট্রিক্টলি এখানে এনআরসি ফলো করব, এবং এখানে কারা কারা বা কাদের এই কার্ড দিয়েছে, তারা কোথায় গেছে, কি হয়েছে, আমরা অলরেডি শুরু হয়ে গেছে কাজ। এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে মানে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, ভীষণ রকমভাবে স্ট্রিক্টলি এটাকে হ্যান্ডেল করবে। দ্বিতীয়ত হলো, ইউপিতে যেমন গত 30 বছর কোনো মানে এর আগে 30 বছর কোনো উন্নয়ন হচ্ছিল না, আপনি দেখেছেন যোগীজি আসার পর আজকের দিনে উত্তরপ্রদেশ মহারাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে চীন থেকে, ভিয়েতনাম থেকে, বিভিন্ন জায়গা থেকে, ইউএস থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, পুরো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসছে। ইউরোপে আপনি উত্তরপ্রদেশে দেখবেন, উত্তরপ্রদেশে ওয়ার্ল্ড ক্লাস রোড তৈরি হয়েছে, উত্তরপ্রদেশে বড় বড় এয়ারপোর্ট তৈরি হয়েছে, ওয়াটারওয়েজ তৈরি হয়েছে, এবং আজকে মধ্যপ্রদেশে আপনি দেখছেন কেন বেত হয়ে তারা রিভার লিঙ্কিং করছে। ওয়েস্ট বেঙ্গলে আমরা ঠিক সেরকমভাবে আগামী দিনে যদি ক্ষমতায় আসি, ওয়েস্ট বেঙ্গলে প্রথম আমরা যেটা করব, সেটা একটা খুব বড় রকম একটা বন্দর তৈরি করব, যেটা ভারতবর্ষের মানে বৃহত্তম বন্দর হবে, কারণ আমাদের ক্যাপাসিটি সবচেয়ে বেশি, আমরা পুরো নর্থ ইস্ট এবং ইস্টকে আমরা ক্যাটার করতে পারি। এছাড়া আমরা এই পোর্টটাকে কানেক্ট করব এদিকে লুধিয়ানা এবং ওদিকে মুম্বাই পর্যন্ত, এবং যদি সম্ভব হয় এদিকে আপনার ভাইজাগ পর্যন্ত আমরা ফ্রেট করিডোর দিয়ে সেটাকে কানেক্ট করব। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আগামী দিনে নিজস্ব রেল দপ্তর তৈরি করবে। আমি আপনাকে আবার বলছি, ওয়েস্ট বেঙ্গল এখনো পর্যন্ত, ওয়েস্ট বেঙ্গল কোনো গভর্নমেন্ট নিজস্ব রেল তৈরি করেনি। আমরা আগামী দিনে নিজস্ব মেট্রো রেল বিল্ড করব। আমার আগামী দিনে পণ্যবাহী, ডেডিকেটেড পণ্যবাহী মানে মালগাড়ি যাওয়ার যে করিডর, সেই করিডর আমরা তৈরি করব ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত। এইরকম বিভিন্ন আমাদের প্ল্যানিং আছে, যাতে হোল নর্থ ইস্ট এবং ইস্টের বিজনেস সেন্টার আজকে কলকাতা থেকে হলদিয়া ভায়া উলবেরিয়া একদিকে, এবং ভায়া বজবজ আরেক দিকে, যাতে একটা বড় রকম একটা মানে ট্রেড করিডোর আমরা তৈরি করতে পারি। আগামী দিনে আপনারা জানেন যে ভারত সরকার নিকোবর দ্বীপপুঞ্জে 75,000 কোটি টাকা ইনভেস্ট করছে। এই ইনভেস্টমেন্টের প্ল্যানিং ছিল কিন্তু আমাদের গঙ্গাসাগরে, সেটা রাজ্য সরকার জমি না দেওয়াতে এই প্রজেক্ট গঙ্গাসাগর থেকে চলে যায় নিকোবরে। আগামী দিনে এই গঙ্গাসাগরকে আমরা নিকোবরের সঙ্গে ওয়াটারওয়ে দিয়ে কানেক্ট করব, এবং কমপ্লিট একটা মানে ট্রেড রুট তৈরি হবে, যেটা নাকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে কানেক্ট করবে, এবং এটা হেল্প করবে কমপ্লিট নর্থ ইন্ডিয়াকে, পুরো উত্তর ভারতকে, পুরো উত্তর পূর্বকে, এবং তার সঙ্গে ধরুন মধ্য ভারতের কয়েকটা স্টেট, যেমন ধরুন ছত্তিশগড়, এবং যারা এগোতে পারছে না, ছত্তিশগড় বা আপনার ঝাড়খণ্ডের মতো রাজ্য, আমরা প্রত্যেকের ক্ষেত্রে যেমন স্বাধীনতার আগে ছিলাম বা 1967 সালের আগে ছিলাম, কলকাতা ঠিক সেই রোল প্লে করবে। এবং আমি আপনাকে বলছি, ইট উইল টেক সাম মানে কয়েক বছর মাত্র, যে আমরা বোম্বেকে কাউন্টার করতে পারবো, যেরকম আমরা 67 সালের আগে পারতাম। এই নিয়ে যেন কোনো সন্দেহই না থাকে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে বীরভূমের সিউড়িতে এক বিয়ে অনুষ্ঠানে আসছেন বলিউড তারকারা। বাংলাতেও আম্বানির ধাঁচের বিয়ে বলে অনেকে মন্তব্য করছেন। তবে প্রশ্ন হলো, ভিডিওতে বলি তারকাদের মুখে শোনা গেছে টুলু মণ্ডল নামে এক ব্যক্তির নাম, যাকে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেও দাবি করছেন অনেকে। ইতিমধ্যে বঙ্গ রাজনীতিতে আলোচনায় উঠে এসেছে এই বিয়ের অনুষ্ঠান। দেখুন, এরা চুরিচামারি করে প্রচুর টাকা পয়সা কামিয়েছে। এই যেমন ধরুন শান্তিনিকেতনে আমাদের এক চেনাশোনা এক রিটায়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার ছিলেন, তাদের 3 প্রজন্মের বাড়ি শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে।
এখান থেকে এই অনুব্রত এরা থ্রেট করতো যে আপনার বাড়ি এসে বিক্রি করে দিয়ে যান, ধরুন ওই বাড়ির দাম 1 কোটি টাকা, তো বললো আপনাকে 5 লাখ টাকা দেবো, আপনি এই বাড়ি আমাদের লিখে দিয়ে যান, নইলে কালকে আমরা বাড়ি দখল করে ফেলবো। এইভাবে বহু লোকের বহু প্রপার্টি, জমি জমা প্রপার্টি এরা বিভিন্নভাবে দখল করেছে। প্রচুর কালো টাকা এদের হাতে। এছাড়া বিভিন্ন সরকারি যে প্রকল্প আপনি জানেন, কেন্দ্র সরকার বহু সরকারি প্রকল্প বন্ধ করে দিয়েছে এরা চুরি করার জন্য। এরা কোটি কোটি টাকা চুরি করেছে। এবার চুরি করে এই টাকাটা এরা খরচা করবে কোথায়? খরচা করার একটা জায়গা দরকার। তো তখন এই বম্বে থেকে, কারণ জানে যে বাড়িতে দুদিন পর ইডি এসে হানা দেবে, তো এমন বোকা ওরা জানে না যে কালকে এটা করছে মানে কালকে এই যে এই আনছে, তো অনুব্রত যেমন 3 বছর জেল খেটেছে, একেও 3 বছর জেল খাটতে হবে। মানে এই যেন তার জন্য প্রিপেয়ার্ড হয়। কোনো কাজ না করে তুমি বলিউডের নায়ক নায়িকাদের এনে না যাচ্ছ কোটি কোটি টাকা খরচা করে, তো তোমাকে হিসাব দিতে হবে যে তুমি কোথা থেকে এই টাকাটা খরচা করলে। এবং অনুব্রত যেরকম হিসাব দিতে পারেনি, আজকে চার্জশিট খেয়েছে, সেই জন্য কিছুদিন জামিনে বাইরে আছে। আগামী দিনে অনুব্রতকে জেল খাটতে হবে। এদের সবাইকেও সেই রকম, ওই টুটু মণ্ডল না কি নাম বললেন, তাদেরও ওই একই অবস্থা হবে। পার্থ চ্যাটার্জি মামলায় ইডি যে রিপোর্ট দিচ্ছে তাতে দেখা যাচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী নাকি অগ্রিম দিয়ে ফ্ল্যাট বুক করে রাখতেন কিন্তু কিনতেন না। এটাকে কালো টাকা সাদা করার কৌশল বলেছেন অনেকে। যদি তাই হয় তাহলে রাজ্যবাসীর একজন হিসেবে আমার একটা প্রশ্ন আছে এখানে, আর কত রকমের দুর্নীতি দেখতে হবে? দেখুন, যত রকম ভাবে দুর্নীতি করা যায় তার সব রকমের দুর্নীতি এরা করে, যত রকম দুর্নীতি করা যায় সব রকমের দুর্নীতি করে এরা মানে হাত পাকিয়ে নিয়েছে। আপনি জানেন যে কোথাও মেয়ে জামাইয়ের নামে স্কুল খুলেছে, সে লাক্সারি স্কুল, সে নাকি শুনলাম এয়ার কন্ডিশন স্কুল। একটা লোক ওই কি চাকরি করতো, সাদা মাথা চাকরি করতো, সেখান থেকে সে এত টাকা পেলে কোথা থেকে? এবং শুধু তাই না, এইখানে ওই বাঘাযতীন স্টেশনের কাছে নাকি শুনেছে তার একটা বড় প্লট ছিল ইত্যাদি। এবং সব হলো মানুষের রক্ত চুষে, এই সব যারা চাকরি পেয়েছে তাদের থেকে ঘুষ নিয়ে। এরা দুটো সেকশনকে এরা ডিপ্রাইভ করেছে। একটা হলো যাদের থেকে ঘুষ নিয়ে একদলকে চাকরি দিয়েছে, যে যারা চাকরি পেল না তারা ডিপ্রাইভ হলো। তার সঙ্গে যে স্টুডেন্টরা আজকে বাংলা মিডিয়ামে, এই যে গরিব, আজকে বাংলা মিডিয়ামে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায় না। আপনি দেখুন বিহারে কিন্তু বিহারি মিডিয়ামে পড়ছে, বিহারি মিডিয়ামে পড়াশোনা করে তারা ব্যাংক, রেল থেকে শুরু করে আইএএস পর্যন্ত বিভিন্ন পরীক্ষা তারা ক্র্যাক করছে। তারা আজকে আইআইটি পরীক্ষা ক্র্যাক করছে, তারা মেডিকেলের পরীক্ষা ক্র্যাক করছে। সেখানে বাংলা মিডিয়ামে 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, কারণ তারা ছাত্র পাচ্ছে না। কেন? কারণ এই পার্থ চ্যাটার্জির মতো লোকেরা, এরা পুরো শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করে দিয়েছে। এবং এর উদ্দেশ্যই একটা, যে এই মানে হিন্দু বাঙালির যে শেষ যে জায়গাটা, হিন্দু বাঙালির যে শেষ মানে ভূখণ্ড, সেখান থেকে হিন্দু বাঙালিকে বিতরণ করা। অলরেডি বাংলা ভাষার মধ্যে এর একটা বড় এফেক্ট পড়েছে। আপনি দেখবেন গুগল বা ফেসবুকে যে বাংলা ট্রান্সলেশন, সেখানে দেখবেন সব এমন এমন সব উর্দু দেয় যে আপনি চিনতেই পারবেন না যে ওটা বাংলা ভাষা বলে। তো আস্তে আস্তে বাংলা ভাষাটাকে তুলে দেওয়ার জন্য তারা এই ধরনের কাজ, এবং বাংলা কালচারকে তুলে দেওয়ার জন্য এই ধরনের কাজকর্ম করছে। প্রথমে শিক্ষাটাই তুলে দেওয়া ফার্স্ট কাজ, সেটাই করছে, এরা করেছে।